दीदी आपने रिजाइन क्यों किया, कुछ कारण है बता पाएंगे? दीदी आपने रिजाइन क्यों किया? अच्छा बोले दीदी आपने रिजाइन क्यों किया? माइक दीदी दीदी आप रिजाइन का कारण क्या है? हाँ तो तस्वीर में नहीं आता। লিডার হয়ে গেল বাপ্পা, সৌরভ বসু লিডার হয়ে গেল। সেদিন ছাড়েননি কেন? উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। দর্শক, চন্দ্রিমা ভট্টাচার্য টিএমসির রাজ্য সভানেত্রী হয়েছিলেন, তো তিনি সব সঙ্গ ত্যাগ করেছেন টিএমসির সঙ্গে, মানে কালীঘাট টিএমসির সঙ্গে। উনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, তারপরে বিধানসভাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের যারা, তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বেশ খোশ মেজাজে সেখানে তাকে দেখা গেছে, আড্ডা দিয়েছেন, তারপর বেরিয়ে অনেক কথা বলেওছেন। তো তারপরে কুণাল ঘোষদের রিয়াকশানও সামনে আসছে, ওনাদের বক্তব্য ছেড়েছেন। তো যখন সব পদ ছিল তখন ছাড়েননি কেন? আসলে চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাটা বলেছেন, অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে আমি অর্থমন্ত্রী ছিলাম, আমাকে বাজেট পেশ করতে বলা হতো, কিন্তু ওই পেশই তার আগে থেকে কিছুই জানতে পারতাম না, জাস্ট 2 ঘন্টা আগে দেওয়া হতো পড়ার জন্যে, কোনো কিছুই আমার ছিল না, মানে আমার কোনো কিছুই করার ছিল না। তো এইসব ব্যাপার। আর উনি দল ত্যাগ করেছেন, এই মানে সমস্ত পদ থেকে সরে এসছেন বা পদত্যাগ করেছেন, এই যে বিষয়টা, তার অন্যতম কারণ যেটা উনি বলেছেন আজকে, সেটা হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে তৃণমূল ভবনে, মেট্রোপলিটনে যেটা আছে আর কি, সেটা তো বেদখল হয়ে গেছে, মানে ঋতব্রত তৃণমূল কংগ্রেস সেটাকে দখল করে নিয়েছে। তো উনি ওখানে ছিলেন, যখন ঋতব্রতরা ওখানে গেছিলেন, তো উনি ওই অফিসে ছিলেন। তো ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি নাকি তারপরে ওনাকে বলেছেন যে পার্টি অফিসটা ওদের হাতে তুলে দিলে, এটা নিয়ে মানে মান অভিমান, কেন এই কথা বলবেন? আমি তো ওখানে নিয়মিত যেভাবে থাকি সেইভাবেই ছিলাম, আমার সঙ্গে ওদের কারো দেখা হয়নি, কোন দিক দিয়ে ঢুকেছেন তাও জানি না, কিন্তু আমাকে কেন বলা হচ্ছে? আমি এত সময় দিয়েছি, এত লেবার দিয়েছি দলের জন্যে, আমাকে এই রকমভাবে ইউজ করা হতো, মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেরকম কাজ করতে দেওয়া হতো না, ওই দল আর মানে আর থাকতে চাই না ওই সব পদে, বলে উনি পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করে কোথায় যাবেন সেটা পরিষ্কার করেননি, কিন্তু যেভাবে উনি মানে বিধানসভাতে ঢোকার সময়ে মানে দেখতে পেলাম আর কি, যে ওনাকে ঘিরে একেবারে সন্দীপন সাহা, মানে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের যারা আছেন এমপি এমএলএ, তাদের সঙ্গে যেভাবে ঢুকলেন এবং ভিতরে যেভাবে সব আড্ডা হলো, মোটামুটি আন্দাজ করা যায় যে উনি ওই শিবিরেই নাম লেখাতে পারেন। আর ওনার ছেলে ইতিমধ্যেই এই শিবিরে চলে এসছেন, কাউন্সিলর আছেন, তো উনিও আসবেন, এটা মোটামুটি আকার ইঙ্গিতে পরিষ্কার। এখনও খোলাসা করে বলছেন না, পরে বলবেন। দেখুন যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এই নিয়ে আমরা দুটো বিষয় তো সবসময় বলছি, যে একটা হচ্ছে কালীঘাট তৃণমূল কীভাবে ধসে পড়ছে সেটা দেখতে পাচ্ছি, আর একদিকে তাদেরই একটা অংশ পিঠ বাঁচানোর তাগিদে আলাদা কীরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন সেটাও দেখতে পাচ্ছি। তো উভয়কেই আমরা ভালো চোখে দেখি না, তবে এর মধ্যে মন্দের ভালো যেটা, যে লোহা দিয়ে লোহা কাটা, যে এদেরকে আলাদা দেখতে পাচ্ছি এবং এনারা এই কালীঘাট টিএমসিকে কাটছেন, তো সেটা দেখতে ভালো লাগছে। কিন্তু যারা কাটছেন তারাও কি ভালো, সেটাও আমরা হলফ করে বলি না। এই যে চন্দ্রিমা ভট্টাচার্য, তার কত কি আমরা শুনেছি বলুন তো, তিনি কত কি বলেছেন, অসহ্যের মতো অনেক কথা বলেছেন, এবং অনেক মানুষকে, যারা গুণী মানুষ তাদেরকে আক্রমণ করেছেন, কেন্দ্রে যারা আছেন তাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছেন। ফলে চন্দ্রিমা ভট্টাচার্যও মানে
ভালো চোখে দেখার মতো না, এটা অ্যাটলিস্ট বলতে পারি। কিন্তু তাও মন্দের ভালো যে দ্বন্দ্ব চলছে, কন্দল চলছে, তৃণমূল কংগ্রেস চুরচুর হয়ে যাচ্ছে, কালীঘাট তৃণমূল কংগ্রেস আরও আলগা হয়ে যাচ্ছে, দিদিমণি আরও একঘরে হয়ে পড়ছেন, ভাইপোর আরও চিন্তা বাড়ছে, এগুলো দেখতে কোথাও ভালো লাগছে। ওদিকটা কমছে, এদিকটা বাড়ছে, কিন্তু যেদিকটা বাড়ছে এদের ব্যাপারেও আমরা একটু আছি আর কি, তাকিয়ে আছি যে এদেরটাও কী হয়। তো এখন বড় শত্রু যে তাকে আগে শেষ করতে হবে, মানে তার শেষটা আগে দেখতে হবে। তো সেটা দেখতে পাচ্ছি কালীঘাট তৃণমূল একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেটা একদিক দিয়ে ভালো লাগছে, কিন্তু এদিকটার দিকেও আমাদের নজর থাকবে নিশ্চয়ই। এদের পতনটা আবার আমরা কবে থেকে দেখতে শুরু করব। তো যাই হোক, সেটা আমরা পরে দেখব, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে বিষয়টা, তো সেখানে এখন মানে ধীরে ধীরে যেভাবে সব লোকজন সরে এলেন, এখন তাহলে আর কে কে থাকছেন? কুণাল ঘোষ আর মহুয়া মৈত্র, মানে সামনের সারিতে যারা আর কি বক্তব্য রাখছেন দলের জন্য, এই দুজন, আর কল্যাণ, এই তিনজনকে দেখতে পাচ্ছি এখনও গলা ফাটাচ্ছেন কালীঘাট টিএমসি হয়ে। বাকি যারা আছেন তাদের গলার ততটা জোর নেই, আছেন, কিন্তু এই তিনজনকে গলা ফাটাতে বেশি দেখছি, কুণাল, মহুয়া আর কল্যাণ, এই তিনজন। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভানেত্রী ছিলেন, মানে এরকম পদ, একটা দলের গুরুত্বপূর্ণ পদ এবং ব্যাংক লেনদেনের ব্যাপারও আছে, সেই জায়গা থেকে সরে আসা মানে এটা অবশ্যই কালীঘাট টিএমসির কাছে একটা বড় ধাক্কা। কিন্তু আমি একটা কথা দর্শক ভাবছি যে আজকে কুণাল ঘোষ যেভাবে হাত পাত নেড়ে বলছেন চন্দ্রিমা সম্পর্কে, এতদিন কেন করেননি, এতদিন কেন বলেননি, পদ সব ভোগ করেছেন, এখন এসব বলছেন। কিন্তু এই একইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে আসার পরে যেভাবে কথাগুলো বলছেন, এই একইভাবে আর কিছুদিন পরে এই কুণাল ঘোষকেও বলতে শুনবো না তো? আমি শুধু এটা ভাবছি, কারণ এই চন্দ্রিমাও একটা সময় ওইসব বলছিলেন, যখন ভাগটা হলো ঋতব্রত তৃণমূল কংগ্রেস যেটা শুরু হলো, তখন এই চন্দ্রিমাকে জাস্ট দুদিন আগেও দেখেছি কালীঘাট থেকে বেরিয়ে খুব বড় বড় কথা বলতে, তিনি হঠাৎ করে পাল্টি খেয়ে এইসব বলছেন। মানে কালকেও ভাবা যায়নি যে চন্দ্রিমা ভট্টাচার্য এই রকম কথা বলতে পারেন বলে, তার মনে এত ক্ষোভ থাকতে পারে বলে কালীঘাট টিএমসি সম্পর্কে, সেটা আমরা কালকে পর্যন্ত ভাবতে পারিনি, আজকে যেটা দেখছি শুনছি। তো ফলে আজকে যতটা কুণাল ঘোষকে খুব পজিটিভ দেখছি কালীঘাট টিএমসির ব্যাপারে, ওনাকেও দুদিন পরে এরকম দেখবো না তো? মহুয়া মৈত্র অনেক গলা ফাটাচ্ছেন, যদিও মহুয়া মৈত্রকে কোনো দল নেবে বলে আমার মনে হয় না, উনি এমন এলিমেন্ট। তাও বলছি, উনি আবার ধিৎকারে নিজে একটা দল করব বলে বা ওই ককরোচ পার্টির সঙ্গে যুক্ত হওয়া বা এরকম কিছু করে উনিও পাল্টি খাবেন না তো কিছুদিন পরে? আর কল্যাণ একবার পাল্টি খান আর একবার ঢুকে পড়েন, একবার পাল্টি খান আর একবার ঢুকে পড়েন। অভিষেকের সঙ্গে কি হয়ে গেল, হয় অভিষেক থাকবে না হয় আমরা থাকবো বলে দিদিকে চ্যালেঞ্জ ছুড়লেন, তারপর দেখলাম টালির চালের ওই পাঠশালাতে আবার মিলমাট হয়ে গেছে। কল্যাণটা হচ্ছেন সব থেকে, মানে দলে যে কজন আছেন অনেকেই এই রকম আছেন যাদেরকে কেউ বলেন যে বেহায়া, এই শব্দটা অনেকে ইউজ করেন, আমি করছি না, আমি বলছি আর কি। তো এই শব্দের ব্যাপারে যাদের ব্যাপারে ইউজটা হয় তাদের মধ্যে কল্যাণের ব্যাপারটাও অনেকে বলে থাকেন যে কত কি বলা হয়েছে ওনাকে, উনি আবার ঢুকে গেছেন। ফলে আমার মনে হয় কল্যাণ হয়তো শেষ দিকে বেরোবেন, মানে কুণাল ঘোষ মহুয়া তার আগে হয়তো সাইড হয়ে যেতে পারেন। এখন কথা শুনে হয়তো কুণাল ঘোষরা বললেন যে আরামবাগ টিভি কী করে জানলো আমি সাইড হব? আমরা তো এটাও জানতাম না যে চন্দ্রিমা ভট্টাচার্য কখনো সাইড হতে পারেন, উনি যেভাবে কথা বলছিলেন। আসলে সবটাই তো দেখছি, এবং আমাদের কত একটা আন্দাজ ছিল যে দলটা যেভাবে চলছে, ক্ষমতা থেকে চলে গেলে এই দলটার কোনো অস্তিত্ব থাকবে না। তো সেই দিকেই এগোচ্ছে। দলের যদি কোনো অস্তিত্ব না থাকে, আর কুণাল ঘোষরা যদি ওনাদের পলিটিক্যাল অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেন, ওনাদেরকে তো সরতেই হবে, তাই না? সরতেই হবে। আর যদি বলেন না ওই কালীঘাট টিএমসির সঙ্গে আমরাও ডুবে যাব, আমরা আর পলিটিক্স করবো না, সেটা অন্য বিষয়। তো সেটা কি চাইবেন কুণাল ঘোষরা? কুণাল তো খুবই সচেতন মানুষ, একটু চোখ কান খোলা রেখেই চলেন। তো ফলে দর্শক যা দেখতে পাচ্ছি, যেটা দুদিন আগে ভাবতে পারছিলাম না, সেগুলো বাস্তবায়িত, মানে তার আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি হঠাৎ করেই, যেগুলো কোথাও অবাকও করে দিচ্ছে। তো সেই জন্যই বলছি যে চলে গেলেন চন্দ্রিমা দল ছেড়ে, এবার কার পালা? আর ওই রকম পদ, রাজ্য সভানেত্রী, কম বড় পদ না, এখন ওই পদে তাহলে কে বসবেন? সুব্রত বক্সী ছিলেন, তিনি তো সরে গেলেন, তারপর ইনি এলেন, তাহলে এরপর ওই পদে বসবেন কে? বসার মতো আছেন কে? কুণাল ঘোষ? আমি এটুকু বলতে পারি, কুণাল ঘোষকে এতটা ভরসা ওনাদের নেত্রী এখনও করেননি। উনি হয়তো চেষ্টা করছেন মানে দলকে ওদিক থেকে বাঁচানোর ইত্যাদি, কিন্তু আমি এটা কোথাও মনে করি ওনাদের নেত্রী কুণাল ঘোষকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করেন না।
আর কুণাল ঘোষও কতটা মন থেকে ওইসব করছেন সেটাও মানে ব্যাপার আছে, সব গোলমেলে। তো তাহলে পদে বসবেন কে? আমি শুধু এটা ভাবছি ওই পদটা খুব গুরুত্বপূর্ণ পদ, বসবেন কে? মহুয়া মৈত্র, তাকেও মনে হচ্ছে না দেওয়া হবে বলে ওই পদটা। আর উনি তো যদি বা চন্দ্রিমা একটু নামার চেষ্টা করেন, কিছু কিছু জায়গায় নামার চেষ্টা করতেন, মহুয়া মৈত্র তো সহজে ফিল্ডে নামবেন না। ওই একবার নামতে গেছিলেন কালীগঞ্জে, তো ডিম খেয়ে চলে এসছেন। আর যা দেখে এসছেন ওখানে, আর উনি আর নামবেন বলে আর মানে সব জায়গায় নেমে কাজ করতে হবে না, এরকম একটা পদে থাকা মনে হয় না উনি করবেন। ফলে আর ওনাকে খুব একটা ভরসা, আবারও বলছি, ওনারা হয়তো দলকে এই মুহূর্তে দলকে বাঁচানোর জন্য অনেক কথা বলছেন, কিন্তু এদের উপরে না একটা সন্দেহ মমতা ব্যানার্জিরও আছে, এটা আমার কোথাও মনে হয়। তাহলে সবাই সন্দেহের হয়ে গেছেন, তো এখন তাহলে কাকে ভরসা করে পদটা দেবেন? কল্যাণ এত দায়িত্ব নেবেন বলে মনেও হচ্ছে না, তো তাহলে কে? শেষে কি সুপ্রিমো নিজেই দায়িত্ব নিয়ে নেবেন? সুপ্রিমো থেকে রাজ্যসভা নেত্রী হতে পারে, পতনের দিকে তো আসছে। তো জানি না, দেখা যাক এই তিনজনের মধ্যে আবার সত্যি কাউকে দায়িত্ব দেওয়া হয় কি না, অনিচ্ছা সত্ত্বেও কিছু করার নেই, বাধ্য হয়ে সেটা দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যাদেরকে পদ দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, সব ছেড়ে দিচ্ছেন। এমনিতে জেলার দিকে যাদেরকে দিয়েছিলেন তারা কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছেন, নরেন চক্রবর্তী, কাটোয়া, আরও সব দেখছিলাম, সব অনেকে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কেউ জেলাতে, কেউ বালু কেউ রাখছেন না, দায়িত্ব নিতে চাইছেন না। নেবেন কেন বলুন তো? ভবিষ্যৎ অন্ধকার, দলটার কিছু নেই, দলের সঙ্গে থাকলে মানুষের ক্ষোভ আরও বাড়ছে। তো কেন থাকবেন? সবাই সরে আসছেন। তো সরে আস্তে ওই বোকা বাক্সতে বন্দি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসটা, একঘরে হয়ে যাচ্ছে, মানে কালীঘাট টিএমসি একঘরে হয়ে যাচ্ছে। আমি জানি না আবার মানানোর চেষ্টা করবেন কি না, কিন্তু যে পর্যায়ে চলে এসছে পুরো বিষয়টা, চন্দ্রিমাকে আর মনে হচ্ছে না মানানো যাবে বলে। আর সবাই তো যে যার ধান্দায় থাকেন, বুঝতে পারছেন তো। তো যাই হোক, দলটা যেহেতু এরকম, সেই জন্য আমরা এই কথাগুলো এতটা জোর দিয়ে বলছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দলটা ভাঙছে, চুরচুর হচ্ছে, বড় শত্রু ঘায়েল হচ্ছে, সেদিকটাতে আমরা আনন্দ পাচ্ছি। কিন্তু ছোট শত্রুরা, তারাও একদিকে জোটবদ্ধ হচ্ছে, তাদের দিকেও নজর রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো দর্শক, আপনাদের কি মনে হয়, যাকে এরকম বক্তব্য রাখতে দেখছেন, কুণাল ঘোষ বা মহুয়া মৈত্র হয়তো দেখবেন, ভাষণ দেবেন, তাদের ভবিষ্যৎ আপনারা কি দেখছেন? আর টোটাল মানে কালীঘাট টিএমসির ভবিষ্যৎ কি দেখছেন আপনারা? আর কতদিন লাগবে পুরোপুরি ঝাপটা বন্ধ হতে? এমনি ওভারঅল অ্যাক্টিভিটি এসব দিক দিয়ে বন্ধই, কি আর আছে দলটার? আপনারা আর কি ভাবছেন বলুন, আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।